আসসালামু আলাইকুম। অনলাইন স্কুল মৌলভীবাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, সাগরনগর উচ্চ বিদ্যালয়, জুরি, মৌলভীবাজার। পাঠ পরিচিতি। আজকের বিষয় রসায়ন, শ্রেণী দশম, অধ্যায় একাদশ। আমি এখন পর্যন্ত যতটি ক্লাস নিয়েছি আমি নবম শ্রেণীকে ফোকাস করেছি। তো আজকের ক্লাসটিতে আমি বেশি ফোকাস করব দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, কারণ এই অধ্যায়টি আমরা জানি যে একটি খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, একাদশ অধ্যায়টি। সেজন্য আমি আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে, দেখবে এবং পরবর্তীতে প্রশ্ন করবে আমাকে। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরাও দেখবে, তোমাদের ভবিষ্যতে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কিছু চিত্র দেখি। এখানে কি দেখা যাচ্ছে চিত্রগুলো লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে কি বলতো, এটা কি? তোমরা অবশ্যই কালার দেখে বুঝতে পারছো এটা কি? কয়লা। আর এটা কি বলতে পারছো? পেট্রোলিয়াম। তাহলে আমরা এই যে কয়লা, এটা কোথা থেকে আসে, কিভাবে আসে, সেটা তোমাদেরকে আজকে বিস্তারিত বলবো। এবং পেট্রোলিয়াম, এই দুইটা জিনিস তোমরা সেটা জানো। এগুলোকে আমরা কি বলি? জীবাশ্ম জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা যদি তোমাদেরকে বলি যে জীবাশ্ম কি, এটা জানতে হলে প্রথমে জানতে হবে আমাদেরকে বর্তমান পৃথিবীর বয়স কত। তোমরা কি সেটা জানো? হ্যাঁ, পৃথিবীর বর্তমান বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর। অর্থাৎ 450 কোটি বছর আগে পৃথিবী কেমন ছিল? এখন যেরকম ছিল সেরকম না, অবশ্যই না। কারণ 450 কোটি বছর আগে পৃথিবী ছিল কেমন? তখন ছিল ঘন বন জঙ্গল, জলাশয়, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা দেখি যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই বন জঙ্গল সেগুলো নিচু জমিতে পরিণত হয়েছে, নিচু জলাশয়ে পরিণত হয়েছে। এবং এই পৃথিবীতে যে উদ্ভিদ ছিল, প্রাণী ছিল এবং জলজ উদ্ভিদ ছিল, সেগুলো মাটির নিচে চলে যায় এবং সেখানে আস্তে আস্তে পলি মাটি পড়ে পড়ে অনেক মাটির নিচে চলে যায়। সেগুলোকে আমরা বলি, এবং কোটি কোটি বছর যখন মাটির নিচে পৌঁছে গেলে সেই উদ্ভিদের মৃত উদ্ভিদ প্রাণী, তাদেরকে আমরা মৃত উদ্ভিদের যে ধ্বংসাবশেষ, সেগুলোকে আমরা বলি কি? জীবাশ্ম। আর জীবাশ্ম থেকে যে জ্বালানি পাওয়া যায় সেগুলোকে বলে আমরা কি? জীবাশ্ম জ্বালানি। যেমন কয়লা, পেট্রোল, তেল, এগুলো। তো আমরা এই যে কয়লা দেখতেছো, ওই কয়লাটা আবার আমরা জীবাশ্ম জ্বালানি। তাহলে আমরা এই কয়লাটাকে আমরা কীভাবে পাই? এটা যখন উদ্ভিদের প্রাণীর মৃত ধ্বংসাবশেষ মাটির নিচে অনেক নিচে থাকে, সেটা কোটি কোটি বছর নিচে থাকে, তখন সেখানে বায়ুর পরিমাণ কম থাকে। সেখানে তাপ এবং উচ্চ চাপের কারণে সেই পদার্থগুলো, ধ্বংসাবশেষগুলো কী হয়? ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সেটা কয়লাতে পরিণত হয়। অর্থাৎ সেই কয়লাটা আমরা বুঝতে পারলাম যে কি? জীবাশ্ম জ্বালানি। এবং যে পেট্রোলিয়াম তোমরা এটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এরকম পাওয়া যায় না। সেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় মাটির 5000 ফুট মাটির নিচে থাকে। এবং এগুলো উত্তোলন করেছিলেন প্রথম যে বিজ্ঞানী, ফ্রান্সের যে কার্নিশ প্রকৌশলী হারমেন ফ্রাস একজন প্রকৌশলী ফ্রান্সের, উনি প্রথম হারমেন ফ্রাস এই বিজ্ঞানী এই পেট্রোলটা উত্তোলন করেন। এবং উত্তোলন করার সময় উনি যেভাবে পেয়েছিলেন সেটাকে পেট্রোলিয়াম উনি পেয়েছিলেন ক্রুড অয়েল, অপরিশোধিত তেল। পরবর্তীতে এই অপরিশোধিত তেল থেকে আমরা বিভিন্ন তাপমাত্রা স্ফুটনাঙ্ক আংশিক পাতনের মাধ্যমে সেখান থেকে আমরা পেয়েছি বিভিন্ন জৈব যৌগ। তাহলে আমরা আসলে এই জৈব যৌগ বলার আগে তোমাদেরকে আরও দুই একটা কথা বলতে চাই। আমরা নবম দশম শ্রেণীতে যে রসায়ন বইয়ের মধ্যে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত পড়িয়েছি, সেগুলো সবগুলো ছিল অজৈব যৌগ। কিন্তু এই একাদশ অধ্যায়ে এসে আমরা পেয়েছি সবগুলো জৈব যৌগ। এবং এই ক্রুড অয়েল, এটা থেকে আমরা কিভাবে বিভিন্ন তাপমাত্রা স্ফুটনাঙ্কের মাধ্যমে কিভাবে জৈব যৌগগুলো পাই, সেগুলো তোমাদেরকে একটু পরে চিত্রের মাধ্যমে আমি দেখাবো। তাহলে আজকে আমি তোমাদেরকে জাস্ট একটু ধারণা দিলাম জীবাশ্ম জ্বালানিটা কি এবং জীবাশ্ম জ্বালানি কি। তারপরে আমরা আরেকটা দেখতে হবে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে বিভিন্ন গ্যাসের
মিশ্রণ, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তোমরা যারা প্রথম আজকে ক্লাস দেখছো হয়তো তোমরা এগুলোর নাম জানো নি, তবে আমি আজকে বলবো যে জীবাশ্ম জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তীতে আমি তোমাদের আরও ক্লাস নেব, যেটা এই ক্লাস শেষ করে, এবং আরও যদি ক্লাস নেই সেটার মধ্যে তোমরা অবশ্যই এই অধ্যায়ের বিস্তারিত আরও জানতে পারবে। এবং আজকে আমরা কি কি শিখবো এবং বিস্তারিত জানবো সেটা আমরা একটু পরে দেখছি। আজকে এতটুকু জাস্ট আমি তোমাদেরকে ভূমিকা বললাম। এখন দেখা যাক আমরা এই অধ্যায়ের মূল বিষয়টা কী কী শিখবো। আজকের পার্ট হচ্ছে আমাদের কি জীবাশ্ম জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস। আমরা জীবাশ্ম কাকে বলে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, প্রাকৃতিক গ্যাস আমরা সেটা বুঝতে পেরেছি। এখন একটা আমি চিত্র দেখাচ্ছি। একটু আগে যে আমি বলেছিলাম যে তোমাদেরকে ক্রুড অয়েল যেটা আমরা পেয়েছিলাম, বিজ্ঞানী হারম্যান ফ্রান্সের বিজ্ঞানী, উনি এই ক্রুড অয়েলতে অপরিশোধিত তেল পেয়েছিল। অন্তত এই অপরিশোধিত তেল থেকে আমরা কিভাবে রিফাইনারি পরিশোধিত মানে বিভিন্ন তাপমাত্রা স্ফোটনের মাধ্যমে, আংশিক পাতনের মাধ্যমে আমরা কিভাবে এখান থেকে বিভিন্ন ধরনের জৈব যৌগ পাই সেটা আজকে চিত্রের মাধ্যমে দেখাবো। এখন আমি আরও প্রথমে একটি বলতে চাই যে বাংলাদেশে এরকম রিফাইনারি একটা প্রতিষ্ঠান আছে, সেটা একবারে প্রথম এবং একটি মাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠান, যেটা চট্টগ্রামের মধ্যে আছে। সেখানে এটাকে পরিশোধিত করা হয়। আমি হালকা ধারণা দিচ্ছি, এখানে আমরা যে মাটির নিচে যে পেট্রোলিয়াম পাওয়া যায়, সেটা থেকে আমরা যে একটা তেল পাই সেটা ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলটাকে তাপ দিয়ে আমরা একটা হিটারের মাধ্যমে এখানে প্রবেশ করিয়ে তাপ দিই, তখন এটা তাপ দিয়ে তরল পদার্থ আমরা জানি যে বাষ্পে পরিণত হয়। একটা তরল পদার্থ তাপ দিলে তাহলে আমরা স্ফুটনাঙ্কে পৌঁছি। কত তাপমাত্রা? আমরা জানি যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে আমরা কি বলি? স্ফুটনাঙ্ক বলি। তাহলে এখানে তাপ দেওয়ার পর ক্রুড অয়েলকে যে পদার্থটা সবচেয়ে বেশি কম তাপমাত্রায় স্ফুটনাঙ্ক আছে সেটা হচ্ছে কি আমরা পেট্রোলিয়াম বা রিফাইনারি গ্যাস অথবা এলপিজি। এই ক্রুড অয়েলকে যখন তাপ দেওয়া হবে তখন সবচেয়ে দ্রুত স্ফুটনাঙ্কে পৌঁছে যায় রিফাইনারি গ্যাস হিসাবে, যেটা আমরা এলপিজি বা পেট্রোলিয়াম যেটা পাই। এটার ব্যবহারটা মানে বর্তমান সময়ে এলপিজি গ্যাস, যেটা আমরা বাসা বাড়িতে রান্নাবান্না করি, এটা ব্যবহার করা। কিন্তু অতীতে দেখেছিল বাংলাদেশে সেটা ব্যবহার করতো না, বাতাসের তো উন্মুক্ত করে দেওয়া হতো, সেটা ব্যবহার করা হতো না, সেটা একটা বর্জ্য পদার্থের মতো বের হয়ে যেত। কিন্তু বর্তমানে এটা এলপিজি গ্যাস হিসেবে ব্যবহার হচ্ছে। এরপরে যে তাপমাত্রা 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা পেট্রোল, এটা ব্যবহার করা হয় যানবাহন গাড়ি চালাতে। তারপর আরও তাপমাত্রা যেটা ন্যাপথা ব্যবহার করা হয় 71 থেকে 120 তাপমাত্রা, সেটা কেমিক্যাল রাসায়নিক কারখানা ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ তৈরিতে বিভিন্ন ধরনের। এবং যে তাপমাত্রা ব্যবহার করা হয় 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা কেরোসিন, সেটা জেট বিমান চালাতে ব্যবহার করা হয়। এবং 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা হওয়া যায় ডিজেল, তার ডিজেল ফুয়েলস হিসাবে বিভিন্ন ধরনের যানবাহনে চালানো যায়। এবং পরবর্তীতে যে তাপমাত্রা 271 থেকে 340 পর্যন্ত, এই তাপমাত্রার মধ্যে লুব্রিকেটিং অয়েল এবং ফুয়েল অয়েল যেটা পাওয়া যায়, যে বিভিন্ন ধরনের জাহাজ বিমান এগুলো চালানো হয়। আর সর্বোপরি যেটা পাওয়া যায় 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, এটা বিটুমিন, যেটা আমরা রাস্তার কাছে ব্যবহার করি। এটা হচ্ছে চিত্রের মাধ্যমে আমরা এই পদ্ধতিটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ক্রুড অয়েল। এটা থেকে আমরা কি পাই? বিভিন্ন ধরনের জৈব যৌগ পাই আংশিক পাতনের পদ্ধতিতে। আংশিক পাতনটা কি আমরা বুঝতে পারছি, এখানে বিভিন্ন অংশ কলমে বিভক্ত করা হয়েছে, এটাকে একটা আংশিক পাতন বলে। এই বিষয়ে আমরা বিস্তারিত একটু পরে দেখতেছি। তাহলে এই অধ্যায় থেকে আমরা কী কী শিখতে পারবো দেখো। শিখন ফল হচ্ছে জীবাশ্ম জ্বালানি কি তা বলতে পারবে, এবং জীবাশ্ম জ্বালানি কীভাবে তৈরি তা আলোচনা করতে পারবে। বিভিন্ন তাপমাত্রায় কী কী গ্যাস তৈরি হয় তা বর্ণনা করতে পারবে। তারপর 4 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। আমি তোমাদেরকে একটু আগে ভূমিকা বলেছিলাম, এবং আজকে ভূমিকা থেকে শিখন ফলও আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। শিখন ফলের মধ্যে যা যা আছে তা এই পাঠ শেষ করার পরে অবশ্যই আমরা এই বিষয়গুলো শিখতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখি কি জীবাশ্ম কি। জীবাশ্ম তো বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। আমি প্রথমেই ভূমিকার মধ্যে বলেছিলাম যে বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে আমরা কি বলি? জীবাশ্ম বলি। তারপর যেটা জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা, শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো
জীবাশ্ম রূপে মাটির নিচে পাওয়া যায়, তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। একটু আগে আমি বলেছিলাম যে কোটি কোটি বছর বিভিন্ন উদ্ভিদ, প্রাণীর মৃতদেহ মাটির নিচে পচে গেলে যে জীবাশ্ম, যে ধ্বংসাবশেষ পাওয়া যায়, মৃত ধ্বংসাবশেষ, এগুলোকে আমরা কি বলি? জীবাশ্ম। আর জীবাশ্ম থেকে যে জ্বালানি পাওয়া যায় হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তারপর যে আমরা দেখছি প্রাকৃতিক গ্যাস কি, আমি একটু বলেছিলাম প্রাকৃতিক গ্যাস হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, বিভিন্ন গ্যাসের মিশ্রণ। কিন্তু এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি? মিথেন। এখানে থাকে কত পার্সেন্ট? 80%। এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন থাকে কত পার্সেন্ট? 7%, প্রোপেন 6%, বিউটেন, আইসোবিউটেন 4% এবং পেন্টেন 3% থাকে। কিন্তু বাংলাদেশে ওয়েব পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে থাকে 99.99%, 99.99% মিথেন থাকে। তাহলে আমরা সর্বোপরি বুঝতে পারলাম যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আর এগুলো হচ্ছে, আর প্রাকৃতিক গ্যাসের কতগুলো গ্যাসের সংমিশ্রণ হয়, সেই প্রাকৃতিক গ্যাসটা আমরা ভালো করে বুঝি। বর্তমানে যে আমরা মিথেন গ্যাস সিএনজি চালানো হয় সেটা প্রাকৃতিক গ্যাস, এটাকে অতিরিক্ত চাপ দিয়ে সিএনজির মধ্যে প্রবেশ করে নেওয়া হয় সিলিন্ডারের মাধ্যমে, সেটা প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহারটা বুঝতে পেরেছি। যেটা বর্তমানে সিএনজি যে চালানো হয় গাড়ি, সেটাতে মিথেন গ্যাসটাকে অতিরিক্ত চাপ দিয়ে তরলে পরিণত করে সেই সিএনজি চালানো হয়। তারপর আমরা আজকের এই এই প্রশ্নগুলো থেকে শিখলাম। তোমাদের জন্য কিছু প্রশ্ন হচ্ছে, দেখি তোমরা কতটুকু পারো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি? জীবাশ্ম জ্বালানি কি? আমরা তো অবশ্যই বুঝতে পেরেছি যে জীবাশ্ম থেকে যে জ্বালানি পাওয়া যাচ্ছে সেটা জীবাশ্ম। প্রাকৃতিক গ্যাসকে আমরা বুঝতে পেরেছি বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি? মিথেন গ্যাস। কীভাবে জীবাশ্ম জ্বালানি তৈরি হয় সেটাও আমরা বুঝতে পেরেছি। তারপর তোমরা ভাষা এগুলো লিখবে। ক্রুড অয়েল কি সেটাও বুঝতে পেরেছি। তো পেট্রোলিয়ামকে যখন পেট্রোলিয়ামকে যখন আমরা খনি থেকে উত্তোলন করি তখন যেটা পাই সেটা হচ্ছে অপরিশোধিত তেল, যেটা ক্রুড অয়েল। আর ক্রুড অয়েল থেকে আমরা কী করি? বিভিন্ন ধরনের জৈব যৌগ পাই, সেটা আমরা একটু আগে দেখিয়েছি। এবং আজকে এই একটু পরে আমরা সবগুলো বিস্তারিত দেখব চিত্রের মাধ্যমে। এই প্রশ্নগুলো তোমরা শিখবে। ভালো করে লক্ষ্য করি, আমরা এই প্রথম যে একটা চিত্র আমরা দেখিয়েছিলাম, যে আংশিক পাতনের চিত্রটা, সেটা একটু দেখো তোমরা। এটা হচ্ছে একটা আংশিক পাতনের চিত্র। সেখানে আমি প্রত্যেকটি থেকে কী কী আংশিক পাতনে কত কত তাপমাত্রায় কোন স্ফুটনাঙ্কে, কোন কোন তাপমাত্রায় স্ফুটনাঙ্কে কোন কোন পদার্থ পাওয়া যায়, যে জৈব যৌগ, সেটা আমরা এখন দেখাবো। এই যে এখানে এটা হচ্ছে একটা ভিটামিন, যেটা আমরা ক্রুড অয়েল পাই। এই ক্রুড অয়েলটা এখানে থাকে। আর ক্রুড অয়েলটা যখন থাকে তখন এখান থেকে তাপ দেওয়া হয়, তাপ দিয়ে এটাকে বাষ্পে পরিণত করা হয়। যে সবচেয়ে আগে যে তাপমাত্রাটা স্ফুটনাঙ্কে পৌঁছে, সেই তাপমাত্রা হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যেই পদার্থটা স্ফুটনাঙ্কে আসে সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এটা আমি একটু আগে বলেছিলাম, আবার বলি। এই পেট্রোলিয়াম গ্যাসটা অতীতে সেগুলোকে বাতাসের সাথে উন্মুক্ত করে দেওয়া হতো, কোনো ব্যবহার করা হতো না। কিন্তু বর্তমানে এটাকে সিলিন্ডারজাত করে এলপিজি গ্যাস হিসাবে ব্যবহার করা হয়, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। এটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা স্ফুটনাঙ্কে পড়ছে? 0 থেকে 20 ডিগ্রি তাপমাত্রায়। আর স্ফুটনাঙ্ক কাকে বলে আমরা তো জানি, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে আমরা কি বলি? স্ফুটনাঙ্ক বলি। আর এই হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। আমরা দেখতে পারলাম যে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে এই অংশের স্ফুটনাঙ্ক কত? 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। এ অংশের যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয় এবং এলপিজি নামে রান্নার কাজে এই অন্যান্য তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। আশা করি তোমরা পেট্রোলিয়াম গ্যাসটা আমরা কীভাবে পাই, ক্রুড অয়েল থেকে আংশিক পাতনের মাধ্যমে, সেটা তোমরা বুঝতে পেরেছ। পেট্রোলিয়াম গ্যাস আমরা কীভাবে পাই। পরবর্তীতে আমরা 2 নম্বরে দেখব যে পেট্রোল। এই পেট্রোলটা বা গ্যাসোলিন, পেট্রোলকে গ্যাসোলিন হিসাবে বলে, যেটা আমরা মোটরসাইকেল বা যানবাহন, গাড়ি, এগুলো আমরা ব্যবহার করি পেট্রোল। এটা তাপমাত্রা কত হবে? 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্ফুটনাঙ্কের অংশ। এটা এই তাপ যখন দেওয়া হয় তখন এই তাপমাত্রা 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে স্ফুটনাঙ্কে আসে। আর স্ফুটনাঙ্কের মধ্যে যেটা এই পেট্রোল থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে কি তা গ্যাসোলিন বা পেট্রোল। এটা দেখে আমরা এই অংশে স্ফুটনাঙ্ক 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। একে গ্যাসোলিনও বলা হয়। যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসাবে গ্যাসোলিন ব্যবহার করা হয়। আমরা একটু আগে দেখেছিলাম 2% ছিল পেট্রোলিয়াম গ্যাস, আর 1 থেকে 4 পর্যন্ত ছিল
কার্বন, কিন্তু পেট্রোল বা গ্যাসোলিনের যত সময় যাচ্ছে তত পার্সেন্টেজ বাড়ছে, কার্বনের সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত, এবং তাপমাত্রা কত 20 থেকে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্ফুটনাঙ্ক যেটা পেট্রোলিয়াম থেকে বের হয়ে যায় সেটা হচ্ছে গ্যাসোলিন। আর পেট্রোলিয়ামের 5 ভাগ হচ্ছে কি গ্যাসোলিন বা পেট্রোল। এটা ব্যবহার করা হয় কিসে? গাড়ি যানবাহন চালানোতে, মোটরসাইকেল চালানোতে। তারপর যেটা ব্যবহার করা হয় 3 নম্বর যেটা হবে নেপথা। আমরা দেখি নেপথা, এই যে নেপথা যেটা ব্যবহার করা হয় আমরা পাই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 171 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই স্ফুটনাঙ্কে আসে। আর এটা স্ফুটনাঙ্কে আসার পর যে তাপ পদার্থ পাই, যে জৈব যৌগ, সেটা হচ্ছে নেপথা। অর্থাৎ এই অংশের স্ফুটনাঙ্ক 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশের যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 7 থেকে 14 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়। অর্থাৎ এই কলামে 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ফুটনাঙ্কে আসে। স্ফুটনাঙ্কে আসার পর এই পেট্রোলিয়াম থেকে এটা পাওয়া যায় নেপথা। নেপথাটাকে আমরা পাই, এটা ব্যবহার করা হয় রাসায়নিক পেট্রোকেমিক্যাল শিল্পে এবং জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরিতে এটা ব্যবহার করা হয়। তাহলে নেপথা আমরা বুঝতে পারলাম 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্ফুটনাঙ্কে আসলে যে পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে কি নেপথা। তারপর আমরা যেটা ভালো করে বুঝবো যে এখন আমরা 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পদার্থের স্ফুটনাঙ্কে বের হয়ে আসে সেটা কি কেরোসিন। কেরোসিন আমরা সাধারণত যেটা ব্যবহার করি, তোমরা জানো যে হারিকেন চালানি না, এটা জেট ইঞ্জিন বা জেট বিমান চালাতে ব্যবহার করা হয়। অর্থাৎ কেরোসিনটা এই অংশে স্ফুটনাঙ্ক 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশের যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের আমাদের কার্বন সংখ্যা 11 থেকে 16 পর্যন্ত থাকে। কার্বন সংখ্যা যত সময় যাচ্ছে বাড়তেছে, 11 থেকে 16। এবং পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ? 13 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে, অর্থাৎ 13% পেট্রোলিয়াম গ্যাস থাকে কেরোসিনের মধ্যে। এই পেট্রোলিয়াম এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা ব্যবহার করা হয় কোথায়? পেট্রোলিয়াম এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কেরোসিন আমরা বুঝতে পারলাম কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 121 থেকে 170-এ এটা স্ফুটনাঙ্কে বের হয়ে আসে কি কেরোসিন। এবং এটাতে থাকে কত পার্সেন্ট? কার্বন সংখ্যা থাকে 11 থেকে 16। আর পেট্রোলিয়ামের কত ভাগ? 13 ভাগ, অর্থাৎ 13% থাকে পেট্রোলিয়ামের, 13% থাকে কি কেরোসিনে। এটা আমরা বুঝতে পারলাম। তারপর যেটা আমরা দেখব ডিজেল। এই ডিজেলটা কত ডিগ্রি তাপমাত্রায়? ডিজেলটা আসে কত ডিগ্রি তাপমাত্রায় দেখি? 171 থেকে 270। 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্ফুটনাঙ্কে যে পদার্থ বেরিয়ে আসে সেটা হচ্ছে কি ডিজেল। সেটা হচ্ছে কি ডিজেল। তাহলে এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা 17 থেকে 20। আমরা বারবার বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা আস্তে আস্তে খালি কার্বন সংখ্যা বাড়তেছে। ডিজেলে কত পার্সেন্ট কার্বন থাকে? কত সংখ্যক? 17 থেকে 20 পর্যন্ত। যানবাহনে জ্বালানি পিচ্ছিলকারক পদার্থ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় ডিজেলকে। ডিজেল যানবাহনের জ্বালানি, যেমন ডিজেল ইঞ্জিন আছে, অনেক ইঞ্জিন পিচ্ছিলকারক পদার্থ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। আর সেটা তাপমাত্রা হচ্ছে 171 থেকে 270 পর্যন্ত তাপমাত্রা। এটা কি হয়? স্ফুটনাঙ্কে আসে এবং কার্বন সংখ্যা থাকে 17 থেকে 20%। যত সময় যাচ্ছে কার্বন সংখ্যা বাড়তেছে এবং এই তাপমাত্রাটা যত বাড়তেছে আস্তে আস্তে স্ফুটনাঙ্কের পরিমাণটা, সেটা পদার্থগুলোরও পেট্রোলিয়ামের সংখ্যাও বাড়তেছে এবং তাদের কার্বন সংখ্যাও বাড়তেছে। এর পরবর্তীতে আমরা যে স্ফুটনাঙ্কের যে পদার্থটা পাই সেটা প্যারাফিন মোম। অর্থাৎ এই পদার্থটা কত অংশে? এই অংশের স্ফুটনাঙ্ক 271 থেকে 340। 271 থেকে 340। এখানে কিন্তু 270 থেকে 340 পর্যন্ত তাপমাত্রা দুই ধরনের পদার্থ পাই। একটা হচ্ছে লুব্রিকেটিং তেল বা প্যারাফিন মোম অথবা জ্বালানি তেল। এই লুব্রিকেটিং তেলটা আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইটা পদার্থ পাই। একটা হচ্ছে লুব্রিকেটিং তেল, একটা জ্বালানি তেল। তাহলে এই অংশে স্ফুটনাঙ্ক 271 340 পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুপাত কার্বনের সংখ্যা কত? 20 থেকে 30। যত সময় যাচ্ছে এই পদার্থগুলোর পরিমাণ কার্বন সংখ্যা বাড়তেছে। তার টয়লেটিস এবং বেসিলিন তৈরিতে ব্যবহৃত হয় এই লুব্রিকেটিং তেল এবং জ্বালানি তেল তৈরিতে ব্যবহার করা হয়। এবং আজকে যে সর্বশেষে যে তাপমাত্রা স্ফুটনাঙ্কে যে পদার্থটা পাই সেটা হচ্ছে বিটুমিন বা পিচ। অর্থাৎ এই পদার্থটা
340°C তাপমাত্রা পর্যন্ত বা এর উপরে অংশে এই যে পদার্থটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ভিটামিন বা পিচ। অর্থাৎ এই অংশের স্ফুটনাঙ্ক 340° পর্যন্ত এই অংশের যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 30-এর বেশি রাস্তা তৈরিতে এটি ব্যবহৃত হয়। এখন দেখো 340°C তাপমাত্রা উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিনটা কি তোমরা সবাই চিনো। রাস্তার যে আমরা পিচ রাস্তা যে করা হয় সেখানে যে কালো একটা পদার্থ থাকে সেটা আঠালো প্রথমে কঠিনের মতো থাকে, সেটা তাপ দিলে আবার গলে এবং আঠা থাকে, কালো থাকে, সেগুলো বিভিন্ন ধরনের বালি বা পাথর সেগুলোকে জমাট বেঁধে রাখে রাস্তার মধ্যে, সেগুলো কালো পদার্থ হচ্ছে ভিটামিন। আর 340°C তাপমাত্রা সবচেয়ে বেশি তাপমাত্রা সেটা স্ফুটনাঙ্কে আসে, সেটা হচ্ছে ভিটামিন। আজকে আমরা এই জীবাশ্ম জ্বালানিটা বুঝতে পারলাম, জীবাশ্ম প্রাকৃতিক গ্যাস কাকে বলে বুঝতে পারলাম, এবং সেই ক্রুড অয়েল যেটা পেট্রোলিয়াম থেকে যে গ্যাসটা আমরা ক্রুড অয়েল পাই, অপরিশোধিত তেল, সেটাকে পরিশোধিত করে আমরা কীভাবে বিভিন্ন অংশে যে যৌগগুলো পাই সেগুলো তোমাদেরকে আর কি বিস্তারিত দেখলাম। বহু নির্বাচনী প্রশ্ন দেখো, আজকে তোমাদের যে প্রশ্ন করবো সেটা এক হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সংকেত কোনটা। আমরা দেখি কোনটা উত্তর। CH3CO H2CO3, এটাও না, এটা হচ্ছে কি প্রোপেন, আমাদের প্রাকৃতিক গ্যাসের উপাদান, এটাও না। তাহলে আমরা বুঝতে পারলাম প্রাকৃতিক গ্যাসের সংকেত কোনটা, C3H8 অর্থাৎ প্রোপেন। প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় এক রান্নার কাজে ও অন্যান্য তাপ উৎপাদনের জন্য, পিচ্ছিলকারক পদার্থ দ্রাবক হিসেবে, 3 জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে। নিজের কোনটি সঠিক দেখি। 1 নম্বর সঠিক না, 2 নম্বরটাও সঠিক না, 3 নম্বরটাও নয়, 4 নম্বরটা সঠিক। তাহলে তিনটাই হচ্ছে রান্নার কাজে অন্যান্য তাপ উৎপাদনের জন্য পিচ্ছিলকারক পদার্থ দ্রাবক হিসেবে, জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে, এই তিনটাই সঠিক। তাহলে আজকের আমাদের বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দেবো, সেটা তোমরা বাসায় বসে আমাদেরকে দেখাবে অনলাইনের মাধ্যমে। দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা ও ব্যবহার খাতায় লিখে আনবে। তাহলে বাড়ির কাজ তোমাদের সেটা কি, দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা ও ব্যবহার খাতায় লিখে আনবে। এটা তোমরা অবশ্যই ভালো করে লিখে দেখাবে। এবং আজকে তোমাদেরকে যেটা আমি বলবো, এই অধ্যায়ের মধ্যে আমি আজকে জীবাশ্ম জ্বালানি যে অংশটা নিয়েছি, পরবর্তী যে ক্লাস হবে সেটা হচ্ছে হাইড্রোকার্বনের প্রকারভেদ, সেখানে থাকবে সমবেত শ্রেণী এবং তাদের কার্যকরীমূলক, এবং যে বিভিন্ন হাইড্রোকার্বনের যে প্রস্তুতি সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো। না বুঝতে পারলে প্রশ্ন করবে, অনলাইনের মাধ্যমে যারা ক্লাস দেখছো তারা বিভিন্ন প্রশ্ন করলে আমরা সরাসরি উত্তর দিয়ে দেবো এবং সময় হলে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।